বর্তমানে নারীরা এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। রেলপথ থেকে সড়কপথ, সড়কপথ থেকে নদীপথ, নদীপথ থেকে আকাশপথ, এমনকি আমাদের ফ্রিল্যান্সিং এবং অনলাইন মার্কেটিং সব সেক্টরে কিন্তু নারীরা সম্মানের সাথে কাজ করছে। আর এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছি আমি হাসিনা আনসার, এবং সাথে আছে আমাদের স্টুডিওতে চমৎকার দুজন পাওয়ারফুল গার্লস। চলুন দর্শক দেখি তারা কারা, তাদের পাওয়ারের গল্প আজকে আমরা শুনবো। আমাদের সাথে আছেন ডাক্তার তানজিবা রহমান এবং আরও আছেন রাফিয়া আক্তার। আপনাদের সাথে গল্প হবে, ফান হবে, আড্ডা হবে, কুইজ হবে। তার আগে আমি দর্শকের কাছে চলে যাই। দর্শক, আপনারা জানেন প্রতি পর্বে আমাদের দুজন অতিথি আমন্ত্রিত থাকেন এবং তাদের জন্য থাকে নানা রকম কুইজ, ধাঁধা এবং গেম শো। এবং প্রতি পর্বেই যিনি সঠিক উত্তর দিয়ে বিজয়ী হন তিনি পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট। এবং দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে গেম শো খেলেন এবং আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দিবেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে। এবং আমরা লটারির মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করি এবং বিজয়ী পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। এবং গিফটটি কিন্তু তার ঠিকানায় পৌঁছে যায় এবং গিফটটি হাতে পাওয়ার পর তিনি তার মনের অনুভূতি জানিয়ে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক গ্রুপ অ্যান্ড পেজে। তো দর্শক, অনেক গল্প হলে এবার আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে। আপু, আপনি নিজের পরিচয়টা আপনি নিজেই দিন। আমি রাফিয়া আক্তার, সভাপতি নারী উদ্যোক্তা ফোরাম। ওয়াও। আর আপনি? আমি ডাক্তার তানজিবা রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। বাহ, চমৎকার। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর বর্তমান অবস্থাটা জানতে চাচ্ছি। যদি বলি যে আমাদের বর্তমান অবস্থা বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশি ফ্রিল্যান্সার সংখ্যাগত দিক দিয়ে প্রায় 10.5 লক্ষ এবং বৈদেশিক মার্কেটে আমরা আর্নিংয়ের দিক দিয়ে 7ম পজিশনে আছি। এবং এই ক্ষেত্রে যেটা দুঃখজনক হলেও সত্যি যে এখানে আসলে গার্লস পাওয়ার নিয়ে গল্প হচ্ছে। তো ফ্রিল্যান্সিংয়ে নারীদের পদচারণা একটু কম এবং সেটা একটু না, বেশ অনেকখানি কম। আমরা টোটাল বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমরা আসলে মেয়েরা সাধারণত কোন ধরনের পেশাগুলো চুজ করি, যে ধরনের পেশাগুলো চ্যালেঞ্জ কম, সময় কম দিতে হয়, দক্ষতা বাড়াতে কষ্ট কম হয়, সেই ধরনের পেশাগুলোকে চুজ করে নেওয়ার চেষ্টা করি। ফার্স্ট এটা বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং পেশাটা আসলে কেমন। ফ্রিল্যান্সিং একটা এমন মেধা যে আপনি দেশে বসে সহস্র মাইল দূরের একজন ক্লায়েন্টকে কাজ করার সন্তুষ্টি দিতে পারছেন এবং তার মাধ্যমে আপনি দেশে বসে রেমিটেন্স আর্ন করতে পারছেন। সুতরাং সেই ক্ষেত্রে দক্ষতাটাও হতে হয় অনেক হাই কোয়ালিটি। সো এই ধরনের দক্ষতা অর্জন করার জন্য নিজেকে আসলে সময় দিতে হয়, যেইটা আসলে নারীরা তাদের পারিপার্শ্বিক অবস্থান এবং আমরা বলবো যে সোশ্যাল ট্যাবের কারণে অনেক ক্ষেত্রে পারে না। তবে এটা আসলে এটা এখন পর্যন্ত কথার মতোই যে হ্যাঁ আমরা আসলে এটা বলি, কিন্তু অ্যাজ এ ডাক্তার আমি বলবো যে আমাদের দেশে প্রচুর ওয়েমেন ডাক্তার আছে, আমাদের দেশে প্রচুর ওয়েমেন ইঞ্জিনিয়ার আছে, আমাদের দেশে প্রচুর ওয়েমেন আর্কিটেকচার আছে, প্রচুর এইচআর ম্যানেজমেন্টে আছে। তারা যদি তাদের দক্ষতার সাথে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং কমিউনিকেশন লেভেলটা অ্যাড করে নেয় তাহলে কিন্তু সেও এই ধরনের কাজে আসতে পারে। ফ্রিল্যান্সিং মানে যে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং সেটা কিন্তু না। সে যে সাবজেক্টে পড়ালেখা করছে সেই সাবজেক্টে সে ফ্রিল্যান্সিং করতে পারে। দারুণ বলেছেন। অনলাইন মার্কেটিং কিভাবে করবে? অনলাইন মার্কেটিং এখন আমি যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, ওরা বেসিক্যালি অনলাইন মার্কেটিং বলতে ওদের পেজটা কি বোঝে যে ওইখানে তারা মার্কেটিং করবে। বাট আসলে অনলাইন মার্কেটিং শুধু পেজ না, এটা ওয়েবসাইট, একটা সাইট আছে, মার্কেট প্লেস যেটাকে বলে, এইটা এখন উদ্যোক্তারা ওই জায়গাটাতে আসতে পারেনি। মার্কেটিং বেসিক্যালি ওরা করছে অনলাইনে নিজের পেজ থেকে। কিভাবে একজন ফ্রিল্যান্সার মানে দক্ষ হতে পারে, যেটা বললেন স্কিল ডেভেলপ করে, তারপর আর কি কি ব্যাপার আছে, একজন নারী আসলে কিভাবে একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারে? যেটা আমি বলবো যে নারী আসলে দক্ষ না, ফ্রিল্যান্সার কিভাবে তৈরি হতে পারে। ফ্রিল্যান্সার ইজ আ ওয়ে অফ আর্নিং। মানে অনেকে বলে যে আমি চাকরির থেকে ফ্রিল্যান্সিং লাইফটা বেশি সহজ। হ্যাঁ, এটা কি সত্য? সত্য বলতে হচ্ছে আপনি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বাউন্ডনেস আছে, আমাদের ক্ষেত্রে হয়তো ওই বাউন্ডনেসটা নাই কিন্তু অবশ্যই আছে।
নাই যে তা না, আমরা রেগুলার রাতে আমাদের কাজে অ্যাটেন্ড করতে হয়, রেগুলার ক্লায়েন্টের কল নিতে হয়, সব কিছু আছে, কিন্তু কাজটা করার সময় যে না একটা নির্দিষ্ট টাইমে সকাল 9টা 5টা করতে হচ্ছে না। আমার যখনই ফ্রি টাইম থাকছে বা যেই সময়টা আমি সব কিছু শেষ করে টাইম ম্যানেজমেন্ট করে নিতে পারছি, সে সময় আমি কাজটা করতে পারছি। এটা ফার্স্ট জিনিস। শুরু করব কিভাবে? যদি বলি যে আমাদের এখন এই যুগে, টেকনোলজির যুগে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে গুগল। আপনার যে কোনো জিনিসে আপনি আস্ক করে গুগলকে শিখতে পারেন। গুগলে প্রচুর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে ফ্রিল্যান্সিং, আমরাও স্টার্ট করেছি কিন্তু গুগলের মাধ্যমে, যে গুগলে কোথায় সবচেয়ে ভালো, আমরা ইন্টারন্যাশনাল অনেক প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে শিখতে পারি। সেই সাথে দেশীয় এখন অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যাদের অনলাইন এবং অফলাইন ক্লাস আছে। ধারণা দেশীয় প্ল্যাটফর্ম থেকে নিয়ে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাটাকে আমরা মনে করি যে স্ট্যান্ডার্ড তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য। নারীদের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা কেমন? নারীদের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনা খুবই ভালো, কারণ মেয়েরা ধৈর্যশালী হয়, এটা আমরা বুঝি, এবং ধৈর্য নিয়ে বেশি মানে চ্যালেঞ্জেসটা নিতে পারলে, বা যেটা আমরা বলবো যে অ্যাম্বিশন লেভেলে যদি সে সবচেয়ে বেশি জায়গাতে যেতে পারে, তো সেটা হিসেবে কিন্তু নারীরাই ফ্রিল্যান্সিং এ এগিয়ে যাওয়াটা ভালো। এবং অফিস ওয়ার্কের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা বলি যে নারীরা ধৈর্য নিয়ে বেশ গুছিয়ে কাজ করতে পারে। সেই হিসেবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে প্রচুর ধরেন দুনিয়াটা তো হচ্ছে বিশাল একটা মার্কেট, বিশাল মার্কেটে লক্ষ লক্ষ কোটি কোটি ফ্রিল্যান্সার, তাদেরকে বিট করে একটা কিছু পেতে হবে। এই অ্যাম্বিশন যার মধ্যে আছে বা দুনিয়া জয় করা উচিত, এই অ্যাম্বিশন যার জন্য রেডি, সে কিন্তু ইজিলি ফ্রিল্যান্সিং করতে পারে। আসলে আমাদের সোশ্যাল ট্যাবের কারণে আমরা মেন্টালি এভাবে তৈরি হয়ে যায় যে আমার অনেক কিছু করতে হবে, আমার টাইম নাই। কিন্তু আমরা বেসিক্যালি নারীরা যেটা নিয়ে ভুগছি সেটা হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্টটা জানি না। আমরা টাইম ম্যানেজমেন্টের সাথে হোম ম্যানেজমেন্টে অ্যাড করতে পারি না। সবগুলো ম্যানেজমেন্ট লেভেলে যদি আমি মাস্টারপিস হই, আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং না যে কোনো বিষয় তখন সহজ হয়ে যায়। আপু, আপনার এই প্রফেশনের শুরুটা কিভাবে? আচ্ছা, নারী উদ্যোক্তা ফোরামের সাথে আসার আগে যেটা, আমি একজন উদ্যোক্তা, 15 বছর আমার উদ্যোক্তা জীবনের চলা। তো তখন আসলে যেই সময় আমি শুরু করেছি সেই সময় কিন্তু আসলে অনলাইন ওভাবে আমাদের দেশে ছিল না। তো যার জন্য আমি কিন্তু ফ্যাক্টরি বেসড বা অফলাইনে কাজ করেছি। তো অল্প অল্প করে অনলাইনে ছিলাম, কিন্তু যেটা হয়েছে যে করোনার সময়, যেটা 2020-এ আমাদের করোনা শুরু হলো, তখন আমি চিন্তা করলাম যে সেই টাইমটাতে দেখা গেছে যে অনেক উদ্যোক্তা বসে পড়েছে। তখন আমার মনে হলো আমিও যেহেতু ওই অবস্থায়, তাহলে আমরা সবাই মিলে একসাথে কোনো কিছু করা যায় কিনা। ওই সময় সবাই কিছু না কিছু একটা করার মধ্যে ছিল। সেই জায়গা থেকে মনে হলো যে আমার মতো বা আমার থেকে যারা আরো একটু কম জানে বা বেশি জানে, সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা, যেখানে আমরা একসাথে নিজেদের নলেজটা শেয়ার করে আমরা এগিয়ে যেতে পারি। ওই 2020-এই বলতে পারেন যে নারী উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু, এবং সেখান থেকে অনলাইনে। বাহ, আপুর যাত্রা কিভাবে শুরু ফ্রিল্যান্সিং? আমি বেসিক্যালি ডাক্তার, সো আমার স্টার্টিংটা ডাক্তারি নেই। তারপর মধ্যে কিছুটা ব্রেকের সময় আমি কাজ করেছি শিক্ষকতা পেশায়। এরপর আমার পথ চলা শুরু হয় ডিজিটাল শিক্ষা নিয়ে। আমি শিশুদের প্রোগ্রামিং কোডিং নিয়ে ফার্স্ট কাজ স্টার্ট করি। সেখান থেকে আমি আর্জেন্সি ফিল করি যে ডিজিটাল প্ল্যাটফর্মে যে শিশুদেরকে বিভিন্ন টাইপের শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে আসলে ভবিষ্যতে চাকরি খুঁজতে যাবে, এটাকে সবাই যদি চাকরি চায় তো তাহলে কিভাবে হবে? হ্যাঁ, এবং আমরা প্রচুর জায়গাতে ক্যাম্পেইন করতে যে আমরা যেটা শুনতে পেতাম যে এটা যে শিখাচ্ছেন এটা দিয়ে চাকরি হবে কিনা। সুতরাং চাকরি হবে কিনা এটার উত্তর দেওয়ার জন্য আমি নিজেও ফ্রিল্যান্সিং এ এসেছি। এবং যখন আমি 2016 সালে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসার চেষ্টা করেছি, তখন আমার সবচেয়ে বড় বাধা ছিল যে ডাক্তার থেকে এই পেশায় কেন। তো তখন এটা নিয়ে যাত্রা শুরু। অনেক সাউন্ড এসেছে, সেগুলো কিভাবে হ্যান্ডেল করেছেন? ফার্স্ট হচ্ছে আপনার কাছে আপনি দুইটা জিনিস চিন্তা করবেন যে আপনার ফোকাস কোথায়, আশেপাশের মানুষের উপরে না আপনার নিজের উপরে। ফার্স্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে আমার ফোকাসটা আমার উপরে। সেকেন্ড যেটা মনে হয়েছে যে আমি যেটা করতে যাচ্ছি তার সামাজিক স্বীকৃতি কোথায়। আমি 2016 থেকে 2018 পর্যন্ত বহু টাইপের উত্তর খোঁজার পর আমি দেখলাম যে না, এটাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার যেটা ব্যবস্থা করা দরকার সেটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। থার্ড নাম্বার স্টেপে আমার কাছে যেটা মনে হয়েছে যে
আসলে আমার সামাজিক স্বীকৃতির একটা বিশাল অংশ হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। আমি আমার আশেপাশের প্রচুর এসএমই উদ্যোক্তাকে দেখেছি যারা ব্যাংকের লোন পান না এবং নিজেকে আইডেন্টিফাইড পিপল হিসেবে আসলে দিতে পারছে না। বাট বিদেশে কাজ করার ক্ষেত্রে আমার কোম্পানি খুব ইজিলি লোন অ্যাক্সেস করতে পারছে। কেন না? তো বাইরের দেশে লোন ক্রেডিবিলিটি তৈরি করা আছে, আপনার উপর ক্রেডিট র্যাঙ্কিং করা আছে, এবং সেই সুবিধাটাকেই বাংলাদেশে কাজে লাগিয়ে আমরা প্রথম সংগঠন তৈরি করি বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি, যেটা সরকার নিবন্ধিত। এবং দ্বিতীয় আমরা যে কাজটা করে আসি সেটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান। বিএফডিএস অনেক গর্বের সাথে এটা বলতে পারে যে বিএফডিএস একমাত্র একটা সংগঠন যার 16টা ব্যাংকে তার ব্র্যান্ডিং প্রোডাক্ট আছে। এবং ফ্রিল্যান্সার হিসেবে এখন আপনার চোখের সামনে যেই মানুষটাকে আমরা বুঝি যে আসলে লক্ষ লক্ষ টাকার মালিক। হ্যাঁ, ফ্রিল্যান্সার মানেই মানুষের মাথায় এটা ঢুকে গিয়েছে, কিন্তু আসলে সে কিভাবে কতটা শ্রম দিয়ে মেধা দিয়ে এই জায়গাটাকে নিয়েছে। ফ্রিল্যান্সার বাংলাদেশের সর্বোচ্চ মেধা, কারণ সে যে মেধার পরিচয়টা দেখায় সেই পরিচয়টা দিয়ে সে বিশ্ব জয় করে এবং অবশ্যই সে সেটার দাবিদার। অবশ্যই। আপু, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি কুইজ পর্বে। আপনারা প্রস্তুত আছেন তো? এই কুইজ পর্বের নিয়ম হচ্ছে যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন 10, আর যিনি ভুল উত্তর দিবেন তার জন্য কোনো মার্ক কাটা যাবে না, মানে এখানে 10 পয়েন্ট যোগ হবে। ঠিক আছে? তো রেডি আছেন তো? আগে কে বলবেন? আগে কাকে জিজ্ঞাসা করব? আপুকে? আচ্ছা ঠিক আছে। কোন জিনিস আমরা খাই, পান করি এবং আগুন জ্বালাই? খাই, পান করি এবং আগুন জ্বালাই। আমরা এটা খাচ্ছি। তেল। কি তেল? তেল তো অনেক তেলই আছে, কিন্তু আমরা কি সব তেল খাচ্ছি? না। সয়াবিন তেল। সয়াবিন তেল কি কাঁচা খাওয়া যায়? না, অ্যাটলিস্ট খাওয়াতে যায়। সরিষার তেল যায় বা ঘি করা যায়। খাচ্ছি, পান করছি তো হবে না। পান করি তো আমরা। তাও তো কথা। এখানে অনেক বিষয় আছে। কোন জিনিস আমরা খাই, আবার পান করছি, আবার আগুনও জ্বালাচ্ছি। ও মাই গড। তাই সময় আর 10 সেকেন্ড। আমি কি কাউন্টডাউনে যাব? 5 5 4 3 2 1 0। আপু বলতে পারবেন? না, সেম কোশ্চেনটা কি আমার জন্য? না, সেম আপনার জন্য। রিল্যাক্স। আমি সঠিক উত্তরটি বলে দিই। জি। আচ্ছা, আগে প্রশ্নটা বলি। কোন জিনিস আমরা খাই, পান করি এবং আগুন জ্বালাই? উত্তরটি হচ্ছে নারকেল। এবার আমি চলে যাচ্ছি আপুর কাছে। প্রস্তুত আছেন তো? কোন জিনিস একবার খেলে আর কেউ খেতে চায় না, কিন্তু কাউকে না জানিয়ে আবারও খাওয়ানো হয়? একবার খেলে আর কেউ খেতে চায় না। আবার বলি, ধোকা। কোন জিনিস একবার খেলে আর কেউ খেতে চায় না, কিন্তু কাউকে না জানিয়ে আবার খাওয়ানো হয়? ধোকা। একটু চিন্তা করুন। হ্যাঁ, ধোকাটাই তো, কাউকে না জানিয়ে খাওয়ানো হয়, আবার একবার খেলে আর কেউ ধোকা খেতে চায় না। আচ্ছা, আমি কি কাউন্টডাউনে যাব? যেতে পারেন, মানে এরপরে আমার কাছে কনফিডেন্টের সাথে বলছেন। আপু কি বলেন? জানি না, আমি বা দাদাতে খুবই জানারি। আচ্ছা, এটা কি লক করব? হ্যাঁ, লক করে ফেলেন। দর্শক, হচ্ছে আপু বলেছেন ধোকা। আপনারা কি বলেন? এবার তাহলে আমি বলে দিই। আসলে আপু উত্তরটা একদম সঠিক। আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট এবং আপুর জন্য জোরে করতালি। যাক, খুব সুন্দর কিন্তু অ্যানসার দিয়েছেন। আপনিও দিবেন। তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 10 এবং আপনার এই পর্বে কোনো পয়েন্ট যোগ হলো না। এবার আমরা একটা ছোট ব্রেকে চলে যাই। দর্শক, সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। খুব দ্রুতই আমরা ফিরে আসছি। সবাইকে আবারও ওয়েলকাম করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার, এবং সাথে আছে আমাদের চমৎকার দুজন গেস্ট। আপুরা, ব্রেক থেকে ফিরে আসলাম।
এখনই আবার কুইজে যাব না, আগে একটু গল্প গুজব আড্ডা হোক, একটু হাসি হোক, তারপর। আপু, আপনি তো উদ্যোক্তাদের সাথে অনেক কাজ করছেন, তো উদ্যোক্তারা আসলে প্রথম ভুলটা কি করে যখন তারা বিজনেসটা শুরু করে? প্রথম ভুলটাই হচ্ছে তারা কোনো পুঁজি নিয়ে নামে না। কারণ একটা উদ্যোগ যখন শুরু করবে তার প্রথম দরকার হচ্ছে পুঁজি, আরও একটার সাথে যে ডিটারমিনেশন, এই দুইটা তারা নিয়ে নামে না, যার জন্য এটা তাদের প্রথম বাধা হয়ে দাঁড়ায়। এটাই প্রথম ভুল। এবং উদ্যোক্তারা তো আসলে ঝুঁকি ওইভাবে নিতে চায় না। হ্যাঁ, নিতে চায় না, কারণ ওরা ঠিকভাবে, যে এখন যদি মার্কেটিং এর কথা বলি, ওরা মার্কেটিংটা বোঝে না, ওরা কিভাবে মানে প্রচারটা হবে এটা বোঝে না, কিভাবে সেলটা করতে হয় এটা জানে না, কোন প্ল্যাটফর্মে তারা কাজ করবে এটা বোঝে না। এই সব কিছু মিলে যখন তারা দেখে যে আগাতে পারে না, তখন তারা মনে করে যে আমি তো পারবো না। বাট এইগুলো আমরা, যেটা আমার ক্ষেত্রে যদি বলি, যে আমি যখন উদ্যোগ শুরু করি আমারও কিন্তু সেম, কারণ ওই টাইমে আমাকে শেখানোর মতো কেউ ছিল না। আমি অনেক ভুল করেছি, ভুল করে ছেড়ে করে করে তারপর 2010-এ এসে শুরু করেছি। তো আমার যেটা ছিল ডিটারমিনেশন, যে আমি করবই, এই জিনিসটা যখন থাকবে তখন আপনি আগাতে পারবেন। নিজের লক্ষ্যটা স্থির করতে হবে। এবং অনেকেই উদ্যোক্তারা কি করে, আরেকজনের বিজনেস দেখে তখন মনে করে ওটা আমি করব। হ্যাঁ, মনে হয় যে আচ্ছা ও জামদানি বিক্রি করতেছে, আমিও পারবো, কিন্তু ওটার পেছনে যে তার কত স্ট্রাগল, সে কিভাবে এই জামদানিটা আসছে, কতটা পড়াশোনা করতে হয়েছে, এটা কিন্তু বুঝবে না। স্কিলের জায়গাটাতে একদমই নাই। আচ্ছা, ফ্রিল্যান্সাররা এক ধরনের রেমিটেন্স যোদ্ধা, সেই বিষয়টা আপনার কেমন লাগে, আপনার অনুভূতি? ফ্রিল্যান্সাররা রেমিটেন্স যোদ্ধা, এটা বিষয়টা খুবই ভালো লাগে, কারণ বাংলাদেশে বা বিদেশে যে কোনো জায়গায় বলেন না কেন, দেশের অর্থনীতি ডিপেন্ড করে হচ্ছে রেমিটেন্সের উপরে। যে পরিমাণ রেমিটেন্সের প্রবাহ থাকবে সেই পরিমাণ বাণিজ্য আপনার দেশে হবে। যেহেতু আমরা টোটালটাই মেধাভিত্তিক রেমিটেন্স আয় করি এবং দেশে বসে আয় করি, আমার মেধাটাকে দেশ থেকে বাইরে চলে যেতে হয় না, আমার দেশের ভিতরেই এই মেধাটার অবস্থান। সুতরাং সেইভাবে আমরা চিন্তা করি যে দেশে মানে দেশীয় রেমিটেন্স যোদ্ধা যদি বলা হয়, তাহলে ফ্রিল্যান্সারদেরকে আমরা আলাদাভাবে চিন্তা করি। এবং এটা এখন পর্যন্ত গভর্নমেন্ট বলেন, সরকারি বলেন, বেসরকারি খাত বলেন, সব কিছুতেই রেমিটেন্স ইজ দ্য ফ্যাক্ট, সো উই আর দ্য রেমিটেন্স ফাইটার্স। আচ্ছা আপু, ফ্রিল্যান্সিং এর তো অনেকগুলো সেক্টর আছে, তো কোন সেক্টরটা আসলে মানে ভালো বা সুবিধাজনক, বা কেউ ওইটাতে কাজ করলে বেশি ভালো? আসলে কোন সেক্টরটা সুবিধাজনক বা ভালো এরকম নয়, আমরা যেটা বলি যে বাংলাদেশে এখন টোটাল 11টা সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং হয়। যে সাবজেক্টগুলোর উপরে বাংলাদেশে বর্তমানে ফ্রিল্যান্সিং হয় এগুলো খুব লো পেইড। বেসিক্যালি আমরা টার্গেট করি হচ্ছে হাইলি পেইড জবগুলোকে। হাইলি পেইড যে জবগুলো আছে, যেমন মেডিকেল কন্টেন্ট রাইটিং, আর্কিটেকচারাল ডিজাইন, কনসেপ্ট ডিজাইনিং, ইন্টেরিয়ার কনসেপ্ট ডিজাইনিং, তারপরে হচ্ছে এআই বেসড ওয়ার্কগুলো, তারপরে হচ্ছে মোবাইল গেমস অ্যান্ড অ্যাপস রিলেটেড কাজগুলো। এই টাইপের কাজগুলোতে পেমেন্ট, পার আওয়ার পেমেন্টটা অনেক বেশি, যেটা হয়তো ডিজিটাল মার্কেটিং, ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টে এত না। সো এবং খালি এটা না, যে টাইপের লো পেইড কাজগুলো আছে এটাতে কম্পিটিশনের লেভেলে অনেক বেশি, এটাতে বিট করছে অনেক বেশি সংখ্যক ফ্রিল্যান্সার, যার ফলে কাজ পাওয়ার আর মানে যেটা বলবো যে কাজ পাওয়ার পসিবিলিটিসটা অনেক কম। কিন্তু যেই জায়গাগুলোতে হাইলি পেইড কাজ আছে, আমরা বলি যে ফ্রিল্যান্স মার্কেটে টোটাল 1023টা সাবজেক্টের উপরে কাজ হয়। আপনি এটাও জানেন যে এআই আসার কারণে আমাদের অনেক টাইপের জবসগুলো চলে যাচ্ছে, কিন্তু অনেক জায়গাতে জবস ক্রিয়েট হচ্ছে। সো এআই এর কারণে যে জবসগুলো চলে যাচ্ছে সেগুলোতে না এমবেডেড হয়ে যে টাইপের জবসগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোর সাথে যদি আমি নিজেকে রিলেট করতে পারি, সেই টাইপের জিনিসগুলোতে কিন্তু আমি ভালো আর্ন করতে পারবো। আমাকে বেসিক্যালি টার্গেট করতে হবে যে ইন্টারন্যাশনাল মার্কেটে কোন টাইপের স্কিলগুলোর পেমেন্ট আওয়ার অনেক বেশি। আচ্ছা, আপনি তো উদ্যোক্তা নিয়ে কাজ করছেন, আসলে আমাদের যারা উদ্যোক্তারা আছে ওরা কিন্তু অনেক সময় নিজেরাই জানেন আসলে উদ্যোক্তা মানে কি, তো এই বিষয়ে জানতে চাচ্ছি। তারা উদ্যোক্তা মানে হচ্ছে তারা বোঝে না, তারা মনে করে যে আমি কিছু একটা কিনবো, 10 টাকা দিয়ে কিনবো, 11 টাকায় সেল করবো, আমি উদ্যোক্তা। কিন্তু এটা ব্যবসায়ী এবং সে মার্কেট নষ্ট করছে। হ্যাঁ, যে আমি 10 টাকা দিয়ে কিনে, এটার মধ্যে আমার অনেক ধরনের কস্ট ইনক্লুড হবে, দেন আমি প্রোডাক্টটা প্রাইসিং করব। এই জায়গাটা না বুঝে তারা কি করছে,
কিনে বিক্রি করে ফেলছে, তারা মনে করছে তারা হচ্ছে উদ্যোক্তা হয়ে গেছে। কিন্তু আসলে উদ্যোক্তা তো হচ্ছে ক্রিয়েশন। আমি একটা শাড়ি কিনে আনবো, হ্যাঁ আমি শাড়ি কিনে না আনলে আমি নিশ্চয়ই তৈরি করতে পারবো না, আমি তাঁতি না, কিন্তু আমি ওটা কিনে এনে ওটার মধ্যে যখন আমার কিছু ইনোভেশনের মধ্যে আমি অ্যাড করব, তখন আমি বুদ্ধিমত্তা, হ্যাঁ মানে বিবেক বুদ্ধি খাটিয়ে জ্ঞান দিয়ে একটা সুন্দর রূপে তাকে প্রেজেন্ট করলে সেটাই হচ্ছে উদ্যোক্তা। আর ব্যবসায়ী তো হচ্ছে মানে কালেক্ট করে। আমি একটা মগ কিনলাম, কিনে আমি আবার এটা আরেক জায়গায় সেল করলাম। তো অনেক উদ্যোক্তা নিজেকে উদ্যোক্তা বলছে, কিন্তু একটু যদি দেখা যায় তার পেজে গিয়ে যে না সে আসলে কিনে আনছে এবং সেল করছে, সে আসলে একদম সেলার ম্যাক্সিমামই তাই। আচ্ছা আপু, আমরা তো মানে অনেক সময় শুনি যে ধরেন ঠিকানাবিহীন আমি কোথাও যাচ্ছি, যে আমি ঠিকানাটা জানি না, তাহলে বাড়িটা আমি খুঁজবো কি করে, মানে একদমই যেন সমুদ্রের মধ্যে পড়ে গেলাম। ফ্রিল্যান্সিংও কি এরকমই যে আমি আমি হচ্ছে ক্লায়েন্ট কোথায় পাবো ক্লায়েন্ট কোথায় পাবো? আচ্ছা, আমাদের জন্য আসলে ঠিকানাটা এরকম না, আমাদের জন্য ঠিকানাটা একদম সুনির্দিষ্ট জায়গা। আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আছে প্রায় 253টার মতো। আপনি খুব সুন্দর ওয়েতে সেসব জায়গাতে যে পোর্টফোলিও তৈরি করবেন, আপনাদের প্রোফাইলগুলো আস্তে আস্তে গিগ হবে, যখন আপনি কাজ পেতে শুরু করবেন, রিভিউ পাবেন, তখন আরো ভালো কাজ পাবেন। সো মার্কেট কোথায় যাব, এটার উত্তর আসলে কাজ শুরু করার আগেই তৈরি করা আছে, এবং আপনার লক্ষ্য আসলে কোন দিকে সেটাও তৈরি করা আছে। সো লক্ষ লক্ষ পিপল তৈরি হয়েছে এবং সেই পথেই আমি হেঁটে যেতে পারি, এটা তৈরি করা। এখানে জাস্ট জানতে হবে, দক্ষতাটা অর্জন করতে হবে, এবং আপনি যাই করেন না কেন, উদ্যোক্তা হন, ব্যবসা হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন বা ফ্রিল্যান্সার হন না কেন, আপনার সবচেয়ে বড় গুণ হওয়া উচিত হচ্ছে আমি আরেকজনের থেকে আলাদা। আপনার আলাদাটাই বেসিক্যালি সেল হয়। এই আলাদাটাকে মানুষের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। তাহলে এই যে ক্লায়েন্ট খোঁজা, এটা কিন্তু খুব যে কঠিন সেটা না, নিজেকে দক্ষ করতে হবে। ওই পর্যায়ে আসলে নিজের একটা সুন্দর প্রোফাইল রেডি করতে হবে, তাহলে সেভাবে তখন এইভাবে ইয়েরা আসে, ক্লায়েন্টরা আসে। আচ্ছা, এখন কিন্তু আমাদের সময় হয়ে গেল আবারও কুইজের। আপনারা প্রস্তুত আছেন তো? আমরা তো অনেক গল্প করলাম, সুন্দর সুন্দর কথা শুনলাম। আগে কার কাছে যাই আমি? আপু তো কান্না করে দিচ্ছেন নাকি? না না আপু, খুবই সহজ, কুইজটা খুবই সহজ। হ্যাঁ, আপনি তো পেয়েও গিয়েছেন, কি সুন্দর না? আচ্ছা, তাহলে আপুর কাছে আসি, তাহলে শুরু করে। আচ্ছা, 3 অক্ষরের জিনিসটা নাম কি তার বলো না, মাথা কাটলে চলে সে, না কাটলে চলে না। আবার বলি, 3 অক্ষরের জিনিসটা নাম কি তার বলো না, মাথা কাটলে চলে সে, না কাটলে চলে না। না কাটলে চলে না, একটু চিন্তা করুন, খুবই ইজি, সহজ। আমি যেটা জানি 3 অক্ষরের না, এটার আমি একটা কুইজটা জানি 4 অক্ষরের, ঠিক কিনা? এখন আমি তো এটা বলতে পারছি না, আমার কাছে নাই উত্তরটা। ওইভাবে চিন্তা করে দিন, আপনি 4 অক্ষর, 3 অক্ষর, 5 অক্ষর, আপনার মাথায় যেটা আসে আপনি দিন। আমি বলি আপু রিল্যাক্স, ভুল উত্তর দিলে কোনো মার্কস কাটা যাবে না, কোনো সমস্যা নাই। ওইটা 3 অক্ষরের নাম যার, মাথা কাটলে চলে। 3 অক্ষরের জিনিসটা নাম কি তার বলো না, মাথা কাটলে চলে সে, না কাটলে চলে না। মানে আমি যেটা জানি সেটা হচ্ছে পেন্সিল, বাট এটা 4 অক্ষরের, সেজন্য আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি। তাহলে কি আমি এটা লক করে ফেলবো? লক করবেন, কিন্তু কোশ্চেনে তো হয় না 3 অক্ষর। লক করব কিন্তু তাই। আচ্ছা, আমি তাহলে বলে, আচ্ছা আপু কিন্তু পেন্সিল বলেছেন। দর্শক আপনারা কি বলেন? আপনারা যাই বলেন, তবে আমি উত্তরটা জানিয়ে দিচ্ছি। আপনার উত্তরটি একদম সঠিক, আপু পেয়ে গেলেন 10 পয়েন্ট। কিন্তু এটা কি 3 অক্ষর বলে না? হ্যাঁ, যুক্তাক্ষরটা একটা অক্ষর না। ধাঁধার সাথে 3টা অংশ, সেজন্য এটাকে ধরেছি আমরা 3টা অক্ষর। আচ্ছা, তো আপু কিন্তু হচ্ছে ভালোই খেলছেন উনি। প্রথম পর্বে আপনার ছিল 10 পয়েন্ট এবং এখন 10 পয়েন্ট, টোটাল আপনার স্কোর হলো 20 পয়েন্ট। এবার চলে যাচ্ছে আপুর কাছে। আপু প্রস্তুত আছেন তো?
না পারলে অসুবিধা নেই, না, কিছু হারবো সমস্যা না। নেই। আচ্ছা তাহলে রেডি? 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতে ভাসে, শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে। বাবা কঠিন দারুণ, বিয়ে শাদীর ব্যাপার আছে। আচ্ছা আবার বলি, 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতে ভাসে, আচ্ছা শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে। চিন্তা করেন, ভাসে কি ভাসে? ভাষা। শেষের অক্ষর বাদ দিলে আবার বিয়ের পিঁড়িতে বসে। বিয়ের পিঁড়িতে কিন্তু বসে। হয় বউ হবে আর নয় বর হবে। আচ্ছা কোশ্চেনটা আমি আবার করছি। 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতে ভাসে, শেষে অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসে। 3টা অক্ষর, সে ভাসছে আবার বিয়ের পিঁড়িতেও বসছে। হ্যাঁ মানে একটা অক্ষর বাদ দিলে বিয়ের পিঁড়িতে বসছে। আমি কিন্তু পুরো ভেঙে বললাম। এরপর তো আপু মোটেও এবার মনে কাউন্ট আসছে না। ডাউনে যাই আমি। হ্যাঁ। 5 4 3 2 1 0। আপনি তখন কি জানি একটা বলছিলেন, বিয়ের জানি পিঁড়িতে বলছেন? বসে কি জানি একটা বউ বলছিলেন। বর বললাম যে দুইটার একটা তো হবে। না, 3 অক্ষর, কিন্তু তার আগে একটা কিছু অ্যাড তার করতে আগে হবে। আচ্ছা এখন তো আসলে বলতে তো হয় না। যাই হোক আমি আপনাদেরকে একটু সহজ করে দিই। আপু কিছু বলবেন এই বিষয়ে? আচ্ছা উত্তরটা হচ্ছে বরফ। হ্যাঁ বরফ। আমি যেটা বললাম যে বিয়ের পিঁড়িতে বসে আচ্ছা থাকে। এখন কিন্তু আমাদের হ্যাঁ। ব্রেকের সময় হয়ে যাচ্ছে। তার আগে আমি আপনাদের টোটাল স্কোরটা বলে দিচ্ছি। আপনি আপনার 2 পর্বেই কোনো স্কোরই অ্যাড হয়নি, তো আপনি 0-তে আছেন এবং আপু আপনি আছেন 20 পয়েন্টে। আপনার টোটাল স্কোর 20। এবার আমরা ব্রেকে চলে যাই। দর্শক সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না। আপনারা দেখছেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে আছে আমি হাসিনা আনসার। খুব দ্রুত আমরা চলে আসবো, ছোট্ট একটি ব্রেক নিচ্ছি। আবারও ওয়েলকাম করছি চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ, এবং সাথে কিন্তু আমাদের চমৎকার দুজন গেস্ট আছে। আপুরা কেমন লাগছে আমাদের এই প্রোগ্রামে এসে? হ্যাঁ অনেক ভালো লাগছে। গেমগুলো মজার না? হ্যাঁ অনেক মজার। অনেকদিন পরে ছোটবেলার কথা সেই মনে হয়েছে, স্মৃতিতে কারেন্ট চলে যাওয়ার গেলাম। সময়। তাই না? আচ্ছা ছোটবেলার বিষয়ে অনেক স্মৃতি শুনবো, তার আগে আমি বলে নিই আমাদের এই পর্ব কিন্তু গেম চেঞ্জার রাউন্ড আমরা বলি। আচ্ছা এই পর্বে আমি ধাঁধা জিজ্ঞাসা করব, সঠিক উত্তর যিনি দেবেন তিনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং যিনি ভুল উত্তর দিবেন তার কাটা যাবে -15। ওরে বাবা। তার মানে এবং যিনি না যিনি কোনো উত্তর দিবেন না তার কোনো মার্ক কাটা যাবে না। এটাই তো ভালো। So relax. এটাই ভালো। আচ্ছা ছোটবেলার স্মৃতিতে আমি ফিরে যেতে চাই। আগে আপনার কাছে আসি, এমন কোন স্মৃতি মনে পড়লে খুব ভালো লাগে, মনটা আনন্দে ভরে যায়? বিড়াল পালার কথা। তাই আপনি হ্যাঁ। বিড়াল পালতেন? হ্যাঁ আমার অনেক নাম কি বিড়াল ছিল ছিল। আপনার বিড়ালের? প্রথম যেটা আমি বাসায় নিয়ে যাওয়ার পারমিশন পেলাম ওটার নাম ছিল সোনামণি। তখন আপনার বয়স কত? আমি মেডিকেলে সেকেন্ড ইয়ারে। তার আগ পর্যন্ত আমার আব্বু মানে মাছ পালতে দিয়েছে, অ্যাকুরিয়ামে মাছ আছে, মানে ঠান্ডা জাতীয় সবগুলো পালন করতে দিয়েছে, বাট বিড়াল যেটার পিছনে অনেকক্ষণ টাইম দিতে হয় এই যে একটা জিনিস হলো। কিন্তু ওই সময় হঠাৎ করে সোনামণির প্রতি যে খালি আমার অ্যাফেকশন ছিল তা না, আমার বাবারও ছিল। সো যার কারণে আমি সোনামণিকে বাসায় নিয়ে যেতে পেরেছি, এবং ও এত ফর্সা একটা বিড়াল ছিল। তাই না? আর মা ছেড়ে দিয়ে চলে গেল, 2টা বাচ্চার ভিতরে ও একটু উইক ছিল, ওকে রেখে দিয়ে চলে গেল। ওইটাও আমাদের ভিতরে মাইন্ডে কাজ করলো, এবং ওকে বড় করা, ওর জন্য বিভিন্ন ফার্স্টের দিকে লুকায় রাখা। সাধারণত মেডিকেলে পড়তে হলে যেটা হয় প্রচুর আইটেম থাকে, টাস্ক থাকে, এটা থাকে ওটা থাকে। এমনও অনেক সময় আছে যে আমি আমার বই খাতার ভিতরে ওকে লুকায় রাখতাম যখন ও ছোট ছোট ছিল। তারপরে একটা সময় ওর অনেকগুলো বাচ্চা হলো, সেগুলোকে ম্যানেজ করা, টিকা দেওয়া। কারণ আমি যে সময় বিড়াল পেলেছি তখন এখনকার মতো ক্যাট ফুড পাওয়া যেত না, এত ভ্যাকসিনেশনের কোনো নলেজ ছিল না। আমি বাসা ছিল মিরপুর, যেতে হতো
বাজারে, ওখানে একটা মাত্র ভেটেরিনারি হসপিটাল ছিল, ভেটেরিনারি ডাক্তারও ঠিক মতো ছিল না, যার কারণে আমার অনেকগুলো ছোট ছোট বিড়ালের বাচ্চা মারা গিয়েছে। সো ওই স্মৃতিটা আমার কাছে অনেক মজাদার, যেমন প্যারাদায়কও ছিল তেমন মজাও ছিল, অন্যরকম আনন্দ ছিল। আপুর কি স্মৃতি আছে ছোটবেলায় যেটা মনে পড়লে মনটা ভালো হয়ে যায়? হ্যাঁ, আমি ফানি কিছু থাকলেও শেয়ার করতে পারেন। অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আমি বেসিক্যালি কোয়ার্টারে বড় মানে বেড়ে ওঠা, আমার 3 বছর বয়স থেকে আমার ম্যাট্রিক পর্যন্ত ঢাকায় কোয়ার্টারে ছিলাম, মানে আব্বুর চাকরি সূত্রে। তো ওখানে যেটা ছিল যে মানে আমি এখনো চোখ বন্ধ করলে না, মানে আমি যদি কোনো পুরনো কিছু চিন্তা করি আমার কোয়ার্টারটা মনে পড়ে। সেটা হচ্ছে যে ওখানে ওই যে আপা যেটা বললো কারেন্ট গেলে সবাই নিচে চলে আসতাম, সিনিয়র জুনিয়র কোনো বিষয় ছিল না। তারপরে কোয়ার্টারের দরজা, সবার বাসার গেটগুলো অলওয়েজ খোলা থাকতো, কে কার বাসায় যাচ্ছি না যাচ্ছি, মানে এটা নিয়ে কোনো মানে এখন যেমন কার বাসায় ঢুকবো কেমন লাগে এটা না, কিন্তু তখন কিন্তু সবাই সবার মতো। সবচেয়ে যেটা লাগতো সবে বরাতে মারা এরকম সাজিয়ে দিত হালুয়া রুটি, মানে এটা নিবো আর এক বাসায় নিয়ে যাবো, অনেক মানে এটা আমি ঈদের সময় হচ্ছে ঈদের ড্রেস হচ্ছে কিনতাম, সাথে একটা ম্যাচিং ব্যাগ, কারণ হচ্ছে সালামি নিতে হবে এবং ঈদের জামা লুকানো, এটা কিন্তু আমরা অনেক পারফেক্ট ভাবে করতাম। হ্যাঁ, কেউ যেন না দেখে, মানে কি জানি। এবং এখানে একটা মজার স্মৃতি আছে যে আমার খুব বেস্ট ফ্রেন্ড সবই জানে সবকিছু, কিন্তু ওই যে ঈদের জামা ওকে দেখানো যাবে না, ঈদের গয়না ওকে দেখানো যাবে না, কিছুই করা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম সকালবেলা দেখতাম ওরও ড্রেস যেরকম আমারও সেরকম, ইভেন তো কানের দুলটাও যেরকম সেম হয়ে যেত, অথচ কেউ কাউকে দেখাচ্ছি না। কারণ কি আসলে তখন আমাদের মার্কেটে ছিল আশেপাশে একটা দুটা, ওইখানে বেস্ট জিনিসটা বাবা মা দেওয়ার চেষ্টা করতো, ওইটাই এই কারণে। আর আপু ছোটবেলায় তো অনেক খেলাধুলা নিশ্চয়ই করেছেন, তাই না? মেয়েদের আমরা যে বউ ছিবুড়ি খেলা, তারপরে ওই যে কিতকিত খেলা যেটা বলি, আপনারা কি বলেন সেই খেলাকে? কুতকুত এটা বলি, মাংস চুরি, তারপরে বিভিন্ন রকম গুল্লা, বরফ পানি। তো কোন খেলাগুলো করতেন? সবচেয়ে বেশি খারাপ এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ক্লাসের যিনি ফার্স্ট গার্লের আম্মা, উনি আমার আম্মার কাছে খুব বেশি নালিশ দিতেন যে তোমার মেয়ে পরীক্ষায় না লিখে বের হয়ে কুতকুত খেলছে। ও, এটা আপনার একটা নেশা ছিল তার মানে। আমার কথা হচ্ছে যে পরীক্ষাতে তাড়াতাড়ি লিখতে হবে, বাইরে বের হতে হবে, কারণ কুতকুতে সবগুলো ঘর কিনতে হবে, আর নাহলে তো আম্মু চলে আসবে নিয়ে যেতে, ওই টেনশনে তাড়াতাড়ি বের হয়ে যেতাম। এটা আমার সবচেয়ে মানে পছন্দনীয় খেলা ছিল ক্লাস 5 পর্যন্ত। এরপরে ক্লাস 6 থেকে একটানা ভাইয়া কি জানে যে আপনি এই খেলা এত পছন্দ করতেন? হ্যাঁ, এবং এটা আমি প্রায় গল্পে বলি যে আসলে একটা সময় মানে এই কারণেই বলা হয় যে একটা সময় যাদেরকে আমরা ফার্স্ট গার্ল হিসেবে ক্লাসে দেখেছি তারা আসলে কতখানি এগিয়ে এসেছে। পড়াশোনায় এত অ্যাম্বিশনস থাকার পরেও কর্মক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদের পদচারণাগুলো খুব কম। এবং আমি আমার কর্মক্ষেত্রে আসার পরে আমাদের ক্লাসের যারা বলবো যে ফার্স্ট গার্ল হয়তো ছিল বা দেখেছি যে পড়ালেখাতে হ্যাঁ, তারা কিন্তু নাই। এই জায়গাটার কারণে আসলে পুরান কথাটা অনেকবার মনে হয়, অনেকবার বলা হয়। আপু কিভাবে সময়গুলো কাটাতেন বান্ধবীদের সাথে? কি ধরনের খেলাধুলা, বা অনেক সময় আমরা যে চোর ডাকাত এগুলো কিন্তু খেলতাম, এটা অনেক পপুলার একটা খেলা ছিল, তাই না? মানে আমার মায়ের একটা ডায়লগ বলি, আমার মা বলে যে আল্লাহ তোকে ভুল করে মেয়ে বানাইছে। মানে আমি অলওয়েজ ছেলেদের খেলাগুলি খেলতাম, সাইকেল চালাতাম, ডানগুলি, এই টাইপের খেলতাম। তো আম্মু ছোটবেলা থেকে বলতো যে ওকে ভুল করে আল্লাহ মেয়ে খেলার সাথে কি ছেলেরাই ছিল না ছেলে মেয়ে বোথ? হ্যাঁ, মানে আমি কখনো চিন্তা করি না যে মেয়ের সাথে খেলবো বা ছেলের সাথে খেলবো, এরকম না, যে আসছে তার সাথে খেলছে। আপু গল্প করতে করতে এখন কিন্তু আমাদের ধাঁধা রাউন্ডের শুরু, ধাঁধা পর্ব শুরু। এবার প্রস্তুত আছেন তো? আচ্ছা, ধাঁধা পর্বে আসবো, তার আগে আমি একটু দর্শকের কাছে চলে যাব। দর্শক, এবার জানিয়ে দিব গত সপ্তাহের কুইজ বিজয়ীর নাম। গত সপ্তাহের কুইজ বিজয়ী হচ্ছেন আপনাকে অভিনন্দন। আপনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট, এবং গিফটটি আপনার ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়া হবে। এবং গিফটটি হাতে পাওয়ার পর আপনি আপনার মনের অনুভূতি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। আপুরা, এখন তো আমাদের ধাঁধা পর্ব শুরু। আপনারা ঠিক আছেন তো? একদম। আচ্ছা,
আবারও আমি জানিয়ে দিচ্ছি এ পর্বের নিয়মটা, সেটা হচ্ছে যিনি সঠিক উত্তর দিবেন তিনি পেয়ে যাবেন 30 পয়েন্ট, এবং যিনি ভুল উত্তর দিবেন তার কাটা যাবে -15 পয়েন্ট, এবং যিনি কোনো উত্তরই দিবেন না তার জন্য কিছু হবে না। সো রিল্যাক্স, এটাও জানিয়ে দিলাম টেনশন ফ্রি থাকার কারণে। তাহলে প্রথমে কার কাছে যাব? আমরা চলে যাচ্ছি তানজিবা আপুর কাছে। ধাঁধার কি আপু রেডি? ধাঁধা জিজ্ঞেস করব, প্রস্তুত আছেন? একদম রিল্যাক্স, কনফিডেন্ট? ওকে। সোজা যায়, এঁকে বেঁকে যায়, মাটির উপর দিয়ে যায়, আবার মাটির নিচ দিয়েও যায়, কিন্তু জায়গা থেকে একটু নড়ে না। কে সে? আবার বলবো? ও, আপনি উত্তর দিয়েও দিছেন? ও মাই গড, এত কুইক! আরেকটু চিন্তা করুন আপু, আবার বলছি। সোজা যায়, এঁকে বেঁকে যায়, মাটির উপর দিয়ে যায়, আবার মাটির নিচ দিয়েও যায়, কিন্তু জায়গা থেকে সে নড়ে না। কে সে? পথ। দুইবারই পথ। আপু কিছু বলবেন? না, উনি মুখ খুলতে চাচ্ছে না, ভয়। এটা বলে নিচ্ছি না আমার কাছে। না না না, কিছু কাটা যাচ্ছে না, আপনি সেফ জোনে আছেন। আচ্ছা তাহলে রেলগাড়ি আমি এবার, হ্যাঁ রেলগাড়ি। আচ্ছা আমি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আপনার উত্তরটি একদম সঠিক। আপুর জন্য জোরে করতালি, এবং আপু পেয়ে যাচ্ছেন 30 পয়েন্ট। তাহলে আপনার টোটাল স্কোর 30 পয়েন্ট, কারণ ওই দুই পর্বে আপনার কোনো মার্ক অ্যাড হয় না। তাহলে আপু আপনি রেডি আছেন তো? আচ্ছা, আপনার কাছে অবশ্যই আমি যাব, তার আগে আমি একটু দর্শকের কাছে চলে যাই। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব এ সপ্তাহের কুইজ। নাক নাই মুখ আছে, চোখ নাই হাত আছে, দুধ চা সে বয়ে আনে, কথা কয় না কারো শোনে। কি সেটা? আপনারা সঠিক উত্তরটি জানিয়ে দিবেন আমাদের গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপের কমেন্ট বক্সে, এবং যিনি সঠিক উত্তর দিয়ে বিজয়ী হবেন তিনি পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট, এবং গিফটটি তার বাসায় কিন্তু পৌঁছে যাবে, এবং গিফটটি হাতে পাওয়ার পর তিনি তার মনের অনুভূতি জানিয়ে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবেন গার্লস পাওয়ার ফেসবুক পেজ এবং গ্রুপে। আমি আপুর কাছে চলে যাচ্ছি। আপু প্রস্তুত আছেন তো? পারবেন তো? একদম কনফিডেন্স? পারবো না, কোনো অসুবিধা নেই, একদম সহজ, ইজি। বলি, 3 বর্ণের নাম আমার বিদ্যানের সাথে, মাঝের অক্ষর কেটে ফেললে হই চলার মাপকাঠি। কি আমি? আবার বলি, 3 বর্ণের নাম আমার বিদ্যানের সাথে, মাঝের অক্ষর কেটে ফেললে হই চলার মাপকাঠি। কি আমি? চলার মাপকাঠিটাই তো কেটে বুঝতেছি না। মাঝের অক্ষরটা কেটে দিলে না, পারবো না। পারবেন না? আপু কিছু বলবেন? আসছে না চলার মাথায়। মাপকাঠিটা আসলে এটা বুঝতেছি না। চলার মাপকাঠি। আচ্ছা, উত্তর বলবেন না বলবেন না, নাকি আমি উত্তরটা আপনি দিয়ে দিয়ে দেন? তাহলে আমি উত্তরটা বলি। আচ্ছা, আবার প্রশ্নটা আমি করি, ধাঁধাটা আবার বলি তারপর। 3 বর্ণের নাম আমার বিদ্যানের সাথী, মাঝের অক্ষর কেটে ফেললে হই চলার মাপকাঠি। কি আমি? উত্তরটি হচ্ছে কাগজ। ও হ্যাঁ, আমি চিন্তা করে মানে এটা মজার ছিল অবশ্যই, একটু চিন্তা। আমি বই, পেন্সিল, কলম এগুলো না আমি টেবিল চেয়ার কাগজে চিন্তা করছি। হ্যাঁ, আমি কিন্তু বলছিলাম যে আশেপাশে আছে, আমি মানে এভাবে দেখলাম, আপু তাও বলছেন। আপু কিন্তু একটু মনে হয় টের পেয়েছেন, ওই যে আপু হাসলো তখন। আচ্ছা, এখন তাহলে আপনাদের টোটাল স্কোর আমি বলে দিচ্ছি। আপু হচ্ছে 30 পয়েন্ট এবং আপনার হচ্ছে 20 পয়েন্ট। আমাদের এই পর্বে কিন্তু পুরা বাজি উল্টে গেল, কারণ আপনার আগে কিন্তু ওনার স্কোরটা ছিল 20, এবং আপনি যখন সঠিক উত্তরটি দিলেন আপনি হয়ে গেলেন 30 পয়েন্ট আপনার। তাহলে বাজিটা কিন্তু আপু নিয়ে চলে গেল। এখানেই বললাম না, এটা হচ্ছে গেম চেঞ্জার একটা রাউন্ড। তো সত্যি সেটা আজকে আপনি আবার প্রমাণ করে দিলেন। তাহলে আপনাদের টোটাল স্কোরটা আমি বলি। আপুর হচ্ছে 30 পয়েন্ট এবং আপু আপনার হচ্ছে 20 পয়েন্ট। তাহলে আমাদের আজকের বিজয়ী হচ্ছেন তানজিবা আপু, এবং আপনি হচ্ছেন রানার আপ। মন খারাপের কিছুই নেই, দুজনের জন্যই কিন্তু রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগলো আপনাদের? খুবই ভালো লাগছে।
যে মানে অনেক সবগুলো প্রোগ্রাম হয় যে জাস্ট কথাবার্তা বলা, বাট এটার মাঝখানে মাঝখানে গেম, Quiz একটা game, কুইজ, এটা হ্যাঁ। খুব মজা লাগছে, বেশ অনেকদিন চমৎকার, পর অনেক অ্যাডভেঞ্চারাস ফিল হলো। হ্যাঁ, খুব মজা লাগছে। সানজিবা আপু, কেমন লাগলো আমাদের গার্লস পাওয়ার এই আয়োজনে এসে? গার্লস পাওয়ারের মতোই মনে হলো, অনেকদিন পরে নিজের পাওয়ারটা মনে হলো, সাথে ছোট ছোট স্মৃতি মনে হলো, সাথে অনেকদিন পরে খেলার অনুভূতি হলো। সেই ছোটবেলায় চলে গেলাম আমরা এবং So, স্মৃতি চারণও তো হ্যাঁ, করলাম, হুম। এই জন্য বেশ ভালো লেগেছে। এবং ধন্যবাদ গার্লস পাওয়ার অনুষ্ঠানকে যারা এরকম আয়োজন করেছে মেয়েদের জন্য। আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন, শুভকামনা। এত ব্যস্ত সময় থেকে আপনারা সময় বের করে আমাদের এই আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ এখন আপনাকে। আপনাদের হাতে আমি পারফেক্ট ইলেকট্রনিক্সের গিফটগুলো তুলে দিব। আপু, আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ একটি গিফট। আর তানজিবা আপু, আপনি আজকে আমাদের বিজয়ী, সো আপনার জন্য রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে দারুণ গিফট। আপুরা, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, অনুষ্ঠান আলোকিত করেছেন, আমরা অনেক পাওয়ারের গল্প শুনেছি। আবারও নতুন কোনো আয়োজনে আপনাদের সাথে আমাদের দেখা হবে। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, এখন বিদায় নেওয়ার পালা। আপনারা এতক্ষণ দেখলেন চ্যানেল এস এর নিয়মিত আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ার বিচ, এবং সাথে ছিলাম এতক্ষণ আমি হাসিনা আনসার। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গার্লস পাওয়ারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।